আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান, ওয়ান লাইফ ইজ টু মেনি। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। আজকের আলোচনায় আন্তঃনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে। আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে উত্তীর্ণ হয়ে যাবে। সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই। বন্যা পূর্বাভাস, উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি। ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ, প্যারা ট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছি। আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি। প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে, তাদের সাজা মওকুফের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা জানেন ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা 2023 সালের নভেম্বর মাসে এফওসি সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম। এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যসমূহের বিষয়ে আজকের এফওসিতে করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি। দিল্লিতে সুবিধাজনক সময়ে পরবর্তী ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করেন এবং নাম বলবেন এবং নাম বলবেন। আগে আমি রুলস অফ এটা বলে দিই। একজন করে প্রশ্ন করবেন, নাম বলবেন, কোথাকার এবং কোন পত্রিকায় কাজ করেন কিংবা কোন টেলিভিশন চ্যানেলে, এবং আমি 3টা প্রশ্ন নিব, তারপর আমি উত্তর দিব। আর একটু জোরে বলেন। আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কি আলোচনা হয়েছে? আপনি যেটা বলেছেন যে ভারতীয় প্রচার মাধ্যম বা সামাজিক মাধ্যমে ভোটতরীর বিষয় নিয়ে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মিথ্যা বয়ান, অপপ্রচার এগুলো হয়েছে এবং আমরা দায়িত্বহীনভাবে বলেছি এবং এগুলো মনে করে দিয়েছে বাংলাদেশ অন্যের বিষয়ে নাক গলায় না। তো আমরা চাইবো যে ভারতে যেন আমাদের বিষয়ে নাক না গলায়, আমি যদি বিষয়টাকে এভাবে করি। তো সেই জায়গায় আপনার কাউন্টার পার্টের রেসপন্সটা কেমন? 1 নম্বর। 2 নম্বর, তিনি নিচে অ্যাডভাইজারের সাথে মিটিং করে যাওয়ার সময় বলেছেন যে আজকে আপনাদের খুব ক্যান্ডিড ফ্র্যাঙ্ক ডিসকাশনের সময় কমন কিছু কনসেপ্ট তার মধ্যে একটা মাইনরিটি সেগুলো আছে সেটা বলেছেন। পাশাপাশি বলেছেন
রিলিজিয়াস, কালচারাল এবং ডিপ্লোম্যাটিক স্ট্রাকচারের উপর অ্যাটাক নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তো সেক্ষেত্রে আগরতলায় আমাদের মিশনে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছিল সেই প্রসঙ্গটি আলোচনায় এসেছে। ধন্যবাদ। মাননীয় সচিব, আমি সমকালে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে উপদেষ্টার সাথে দেখা করার পরে যখন ছিলেন বিক্রম মিস্ত্রি, উনি হচ্ছেন যে নিরাপত্তার ইস্যুটি মূলত বলে গেছে। তো নিরাপত্তা নিয়ে আমরা জানি যে ভারতের 7 সিস্টারের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন বিশেষ করে। তো সেই বিষয়ে আসলে কি কথা হয়েছে, বাংলাদেশ আসলে কি নিশ্চয়তা দিয়েছে? আচ্ছা, 3টি প্রশ্ন আমি প্রথমে নিলাম, এরপরে 3টি প্রশ্ন নিব। প্রথম প্রশ্নটি ছিল যে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। দুটো দিক, একটা হচ্ছে তাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের আমরা যে জবাব দিচ্ছি সেটা পুনরুক্তি করি। এটি অন্য মন্ত্রণালয় থেকে আসার একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। যখন সেই সিদ্ধান্তটি হবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তার জন্য ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস কেন, এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে। সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায়, কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মাধ্যমে জানানো যায়। তো কাজে এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস, এবং তারা এই বাস্তবতার সত্ত্বেও দে উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি এবং সেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্য সেটা উপস্থাপন করেছি এবং আমি এটাও বলেছি যে আমাদের দিক থেকে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী সহ নানা পেশার মানুষ ভারতীয় প্রচার মাধ্যমে যোগাযোগের করেছেন, তাদেরকে রিচ আউট করেছেন এবং আপনারা অনেকে ইউটিউবে ম্যাটেরিয়ালগুলো পাবেন। এবং আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সংশয় থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কী ধরনের আচরণ হচ্ছে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে তাদের যে সমস্ত তাদের দূতাবাসের নিয়ে যে উদ্বেগ এবং আমাদের দূতাবাস নিয়ে যে উদ্বেগ, এই বিষয়ে আলোচনা, আমি এই বিষয়টা খুবই জোরালোভাবে বলেছি। আগরতলা এবং কলকাতায় সাম্প্রতিকভাবে যে ঘটনা ঘটেছে আপনি এর আগে আমাদের প্রেস রিলিজ দেখেছেন এবং আজকের সভাতে আমি খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি। তৃতীয় যে প্রশ্ন ছিল নিরাপত্তা ইস্যুতে, নিরাপত্তা ইস্যুতে আমরা সাধারণভাবে আলাপ আলোচনা করেছি, কিন্তু খুব স্পেসিফিক্যালি আমরা এই 7 সিস্টার সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আজকের সভাতে করি নাই। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার ধারণা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ আছে এবং আজকে উনি আমাদের এখানে আসার পরে আমার প্রত্যাশা সেই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপটা কমবে। আমার নাম আমার নাম মিজানুর রহমান, মানব জীবনে কাজ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একদিকে বলছেন যে এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু, আমরা কারো অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করি না। ইন্ডিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে সংখ্যালঘু ইস্যুতে, কিন্তু আমরা কোথাও বাংলাদেশের দিক থেকে কোনো ধরনের কনসার্ন আমরা ব্যক্ত করি। তো আমরা কেন তাদেরকে বলছি যে তোমরা এসে দেখে যাও আমাদের এখানে কি হচ্ছে? এটা আমাদের সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমরা একদিকে বলছি এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু, আবার আমরা বলছি যে আসো এসে দেখে যাও। এটা একটু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা? দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের হাই কমিশনে হামলার যে বিষয়টা, এটা সর্বোচ্চ কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং তাদের আমাদের হাই কমিশনের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। আমরা এই বিষয়টাকে বলার পরে তাদের জবাবটা কি ছিল? মাননীয় সচিব, আমার নাম মাহফুজ মিশন, যমুনা টেলিভিশনে কাজ করি। আপনার ডিজাইন নির্দেশ নেই। আমার প্রশ্নটা হচ্ছে যে যখন অভ্যন্তরীণ বিষয়ে না
না গলানোর কথা বলছেন, হুম। সেই বৈঠক থেকে এসেই ভারতের মান্যবর পররাষ্ট্র সচিবকে ব্রিফ করেছেন আমাদেরকে, উনি কোনো প্রশ্ন নেননি, কিন্তু তিনি আবারও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার কাছে তার উদ্বেগের কথা জানিয়েছেন। ফলে এই বৈঠক থেকে ঢাকা দিল্লি সম্পর্কে যে টানাপোড়েন সেটা খানিকটা প্রশমিত হবে, অথবা একটা ইতিবাচক আলোচনা শুরু হবে, যে উদ্দেশ্য বা প্রত্যাশার কথা ফরেন অফিস বলছিল বিদেশেরই, সেইটাকে আসলে ভেস্তে গেল। ডানে আর ওখানে বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের 3 থেকে 4 দিন আগে সীমান্ত হত্যার একটি ঘটনা ঘটেছে। সীমান্ত হত্যা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা আমরা বরাবরই দেখেছি। সুপ্রিম কোর্টের সামনে আবার একটা প্রতিশ্রুতি মান্য করতে সেটি আমার কথা বলতে না। আমি শেষটা দিয়ে শুরু করি। সীমান্ত হত্যা নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা এটা বলেছি যে সীমানায় যে হত্যাকাণ্ড হচ্ছে এটা কাম্য নয়, এবং এই দু দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এই ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়। এবং আমরা সবসময় বলেছি যে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আসতে, এবং আমরা যে কথাটা আমি আমার প্রাথমিক বক্তব্যে বলেছি যে ওয়ান ডেথ টু মেনি, সে কথাটা বলেছি। তাদের দিক থেকে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে সীমানায় নানা ধরনের ক্রাইম হয়, নানা ধরনের অপরাধ হয়, এবং সেই অপরাধের সাথে এর একটা যোগ আছে বলে তারা মনে করেন। আমরা যেটা বলেছি যে উই ডোন্ট কন্ডোন এনি ক্রাইমস, আমরা কোনো ধরনের যে ক্রাইম বা অপরাধ সেটাকে তো সমর্থন করি না, কিন্তু আমরা একই সাথে হত্যাকাণ্ডকে সমর্থন করি না। কাজে দুই দেশের সাথে সম্পর্কের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা সবসময় বলে আসি, তার সাথে সঙ্গতি রেখেই আমাদের যে অঙ্গীকার, বিভিন্ন সময়ে তাদেরও পলিটিক্যাল স্পেস থেকে যে অঙ্গীকারগুলো আসছে হত্যাকাণ্ডকে শূন্য নেমে আসার ব্যাপারে, সেটার প্রতি যাতে তারা শ্রদ্ধাশীল থাকে। দ্বিতীয় যেই কথাটা বলেছেন যে আমরা একদিক থেকে বলছি এটা আমাদের ইন্টারনাল ইস্যু, আবার অন্যদিকে তাদেরকে দেখে যাওয়ার কথাও বলছি, এটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এই জন্যে যে আমরা একটা খোলা বইয়ের মতো সেই মেসেজটা আমরা দিতে চাই, কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয়, এটা আমরা যদি বলে যেতে চাই। কারো মনে যদি কোনো ধরনের সংশয় থাকে, সেই সংশয় দূর করার জন্যই we are like an open book. That's why I think this invitation has come from আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই আহ্বানটা এসছে। তা আমি কোনো এর মধ্যে সংঘর্ষ দেখি না। আরেকটা বলেছেন, আরেকটা প্রশ্ন ছিল মিশুর, একটা কার প্রশ্ন ছিল? সংখ্যালঘুদের নিরাপত্তা। প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক, সেই বৈঠকের পূর্বে এক ধরনের প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াটার সূত্রপাত ঘটেছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যখন জাতিসংঘের সাইডলাইনে, অধিবেশনের সাইডলাইনে যখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন, তখন থেকে কথাটা হয়ে আসছে। এবং তারপর থেকে সে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে যে ডিসেম্বর মাস এসে সেটা কার্যকর হলো। এবং আপনারা দেখবেন যে ভারতের পররাষ্ট্র সচিবও বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা এঙ্গেজড হতে চান, দে ওয়ান্ট টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। তো কাজে আমরা মনে করি যে তার যেই উচ্চারণ, এই উচ্চারণটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখতে চাই, এবং আমরা সামনের দিকে দেখতে চাই এই সদিচ্ছা এবং আমাদের দুইজনের মধ্যে যে ঐক্যমত হয়েছে একযোগে কাজ করার, সেটার প্রতিফলন ঘটে কিনা। বলেন কোশ্চেনটা কি? আমি একটা কোশ্চেন করি, কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন, এই বিষয়ে আমাদের উত্তর, তাদের উত্তর কি ছিল? মানে সচিব মহোদয়, এই যে মাসুদ করি, আমি যুগান্ত পত্রিকায় কাজ করি। আমার একটা প্রশ্ন হলো যে এটা আপনিও বললেন, এটা আমরাও বুঝতেছি যে একটা ট্রাস্টের ঘাটতি দেখা দিচ্ছে, বিশ্বাস অবিশ্বাস। এটা আউস্টারের পর থেকে 5 তারিখের পর থেকে এটা, এবং এখন যে সমস্ত রেটরিক ঢাকা এবং দিল্লিতে পলিটিক্যাল লেভেলে এবং অন্যান্য লেভেলে শুরু হয়েছে, আপনারা ডিপ্লোম্যাটরা যত ভালোই বলেন, কিন্তু জিনিসটা তো প্রশ্ন করেন এই ট্রাস্টটা ফেরানোর ব্যাপারে আপনাদের হাই পলিটিক্যাল লেভেলে কোন রকম মেসেজিং আছে? মাননীয় পররাষ্ট্র সচিব, আমি শাহিদুল ইসলাম চৌধুরী, আমি আজকে পত্রিকা আছি।
গত 15 বছরে আপনার অনেকগুলো এফওসি হয়েছে, 4টা এফওসি, এফওসির আপনার অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন দিয়েছে। এখানে স্থানীয় পর্যায়ে দাবি ছিল যে অনেকগুলো প্রকল্প আপনার রিভিউ করার দাবি আছে। তো এই এফওসিগুলোর অধীনে যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়ন নিয়ে কি ব্যবস্থা নিয়েছে? দ্বিতীয় যে প্রশ্নটি আমি করতে চাই হলো, জয়েন্ট রিভার্স কমিশনের মন্ত্রী পর্যায়ে বৈঠক প্রায় 14 বছর ধরে হয়নি। তিস্তা চুক্তি বাস্তবায়ন একমত হয়েও আমরা এখনো সই হয়নি। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর 2 বছরের মধ্যে। গঙ্গা যদি পর্যালোচনা শুরু করতে হয় সেটাও কয়েক বছর লেগে যায়। তো এই সুনির্দিষ্ট কোনো অগ্রগতি কি এক্ষেত্রে আছে কিনা বা কোনো দিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নের সাথে আপনার এই প্রশ্নটাকে লিঙ্ক করি। ট্রাস্টের একটা ঘাটতি আছে, এটা আমি যদি সমস্যাটাকে স্বীকার না করি তাহলে সমাধানের দিকে যেতে পারবো না। তো কাজে এটা আমি স্বীকার করে নিচ্ছি যে ট্রাস্টের একটা ঘাটতি ছিল বলেই আমাদের এই প্রক্রিয়াটা, এই পথটা অতিক্রম করতে হয়েছে। এবং আজকের যেই বৈঠক, সেই বৈঠক হচ্ছে সেই ঘাটতিটা মেটানোর পথে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ। এবং পলিটিক্যাল মেসেজিং যদি বলেন সেটা এই যে আমরা এই পথটাকে অনুসরণ করে এর পরবর্তী স্তরে যে আলাপ আলোচনা সেটার আশা করব। তো সেটার জন্য আমরা অপেক্ষা করবো, সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে জেআরসি, প্রকৃতপক্ষে ভারতের সাথে যে আমরা 54টা নদী শেয়ার করি, এই নদীর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তা ছিল, তার মধ্যে গ্যাঞ্জেস ওয়াটারের নিয়ে যে আমাদের চুক্তি এগ্রিমেন্ট আছে সেটা যে শেষ হয়ে যাবে সেটা নবায়নের বিষয় আছে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের দিক থেকে আমরা খুব জোর দিয়ে বলেছি যে জেআরসি যে সভাটা সেটা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। আমার ধারণা এই বিষয়ে তারও কোনো দ্বিমত নেই, এটা হয়তো যথাসময়ে অনুষ্ঠিত হবে। প্রকল্প বিষয়ে এই প্রশ্নটা আগে আপনারা করেছেন, সেটা অন্যান্য অনেক মন্ত্রণালয়ের মধ্যে সংশ্লিষ্ট সম্পৃক্ত আছে এবং তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমার নাম পারভেজ, আমি 71 টিভিতে কাজ করি, আপনার বাম পাশে। জি, আমার প্রশ্ন ছিল, আপনি একটু বলেছেন, বিস্তারিত বলেনি যে শেখ হাসিনার বিষয়ে আপনারা বলেছেন তার বক্তব্যের বিষয়ে। তারা বলেছেন, আমি যদি বুঝতে ভুল না করি, যে এই বিষয়টিতে সম্পর্কে কোনো অবনতি ঘটবে না। আসলে তাদের দিক থেকে তো না, এটা তো আমাদের দিক থেকে সমস্যা। যদি এখন তার ব্যক্তিগত যে তিনি রাজনীতি করছেন, তিনি টেলি কনফারেন্সে অংশগ্রহণ করছেন, ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে তার স্ট্যাটাসটা কি, এবং এই যে তাদের বক্তব্যটা আসলে কি ছিল, যদি স্পেসিফিক বলেন যে এই প্রশ্ন উত্থাপনের পর তারা আসলে তার ব্যাখ্যা কি দিচ্ছে। আমি যেটা সব জায়গায় টেলিকনফারেন্সে অংশগ্রহণ করতে দেয়া, তিনি কি স্ট্যাটাসে আছেন, তার অবস্থান কি, বাংলাদেশের কনসার্নের বিষয়ে তাদের জবাব কি? আর কেউ? আচ্ছা, আর কেউ নাই। আমি পরিমল পালমা, রেজিস্ট্রারে কাজ করি। ভিসা এবং ট্রেড সংক্রান্ত দুটো বিষয়। যে ভিসা তো ইন্ডিয়ান হাই কমিশন এখানে সিগনিফিকেন্টলি রেস্ট্রিক্ট করেছে 5 আগস্টের পর থেকে, এবং যার ফলে অবশ্যই যেটা আপনি উল্লেখ করেছেন যে আমাদের পেশেন্টস বা টুরিস্ট তাদের নানান ধরনের প্রবলেম হচ্ছে, এবং বিজনেসের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ক্রস বর্ডার বিজনেসে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, যেটা, এবং আপনি কন্টিনিউড সাপ্লাই অফ কমোডিটিসের কথা বলেছেন। তো এই দুটো বিষয় তো একেবারে মানে মানুষের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাঁচা মরার একটা ইস্যু। তো এই জায়গায় স্পেসিফিক তাদের উত্তর কি ছিল? এবং আমরা আরেকটা খবর কোনো মিডিয়ায় দেখেছি যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতা has also restricted visa or limited the amount of number of visas for Indians. Whether that is true? এই দুটো বিষয়। জি, কিন্তু এক ব্যক্তির একটা প্রশ্ন। মাননীয় সচিব, বিক্রমশ্রী নেমে যাওয়ার সময় তিনি বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আগেও পিপল সেন্ট্রিক ছিল, এখন আছে সামনেও পিপল সেন্ট্রিক থাকবে। ওয়ারাজ আমাদের ফরেন অফিস থেকেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা আমাদের এখানে মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়েছে আগের সম্পর্ক আসলে পিপল সেন্ট্রিক ছিল না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আসলে ছিল। তাহলে মানে ভারত আসলে কি মনে করে আর আমরা আসলে কি মনে করি, দুটার মধ্যে আসলে কোনো পার্থক্য বা দেখেন কি, তারা কি আসলে সত্যি বলছিলেন? না, শেষ প্রশ্নের উত্তরে এটা হয়তো বলতে পারে যে তারা মনে হয়
আমাদের যে মত, সেই মতের যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতাটাকে ধীরে ধীরে মেনে নিচ্ছেন। দ্বিতীয়ত অন্য যে প্রশ্ন করলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্কিত আলোচনা, প্রথম যে পয়েন্টটা বলেছি সেটা পুনরুক্তি করি, যে আমরা বলেছি যে তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে তাদেরকে আমরা বলেছি যে আমরা যে এইটা পছন্দ করছি এটা তাকে যাতে জানানো হয়। তিনি সেটা নোট নিয়েছেন। আর ভিসা সংক্রান্ত এবং ট্রেড সংক্রান্ত যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের মিশনগুলোতে ভিসা এবং ভিসা সংক্রান্ত যে প্রশ্ন, সেটার উত্তর হচ্ছে যে আমরা ভিসা ইস্যু করছি এবং সেটাতে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন নেই। ট্রেডের কথা যেটা বললেন, এটা ওভারঅল যে ট্রাস্টের যে ডেফিসিটের কথা বললেন, এটা গতি পেতে হয়তো কিছুটা সময় লাগবে। ধন্যবাদ। আপনার প্রশ্ন কি ছিল? আমরা তো এটা বলেছি, বলার পর তিনি বলেছেন যে এই মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। ধন্যবাদ সবাইকে।